খুব তিক্ত অভিজ্ঞতা। গ্রাম থেকে যে ছেলেমেয়েরা পড়তে আসতো তাদের বাড়িতে ভয় দেখানো, তাদের যাতায়াতে স্বীকার করার উপায় নেই যে বামপন্থীদের সমস্ত খবরাখবর রাখা, এই ব্যাপারটাতে ওরা অনেকে চেষ্টা করেছি। সে সেটি সাহেবের সঙ্গেই থাকতো, আজও থাকে। দল লোক তখন সাহেবের গাড়িটা ঠেলতে ঠেলতে, এটা খুব বাস্তব কথা তুলেছেন আপনি, ঠেলতে ঠেলতে শামসারের পুকুরে ফেলে দিচ্ছে। ব্যাপক পরিমাণে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা। তখন খোকন আমি একদিন যাইব তোদের ওখানে দোকানে, আমি বসে খাই করে, যাকে নির্বাচনী বৈতরণী পার করেছিলাম, সে যে এত বড় বিশ্বাসঘাতক। সেখানে যিনি যাবেন তিনি শিক্ষিত হলেই ভালো হয়। আমার মনে হয় বিগত 4.5 বছরের যে কথোপকথনের রেকর্ড বিধানসভাতে আছে, সেই রেকর্ডটা যদি একবার অভিষেক বন্দ্যোপাধ্যায় চালান বা শোনেন বা দেখেন বা জানতে পারেন, আমার মনে হয় যেন তিনি আমি যে কথাটা বলেছি সেটা নিয়ে ভাববেন। বলছেন কাঁধে কাঁধ মিলিয়ে রাসবিহারী, ব্যাপারটা হচ্ছে সম্মান। আমি আত্মসম্মানকে বিক্রি করে রাজনীতি কোনোদিন করবো। 5 টাইমস জেল খেটেছি বাম জামানে, 42-43 বছর রাজনৈতিক জীবনে, সে অর্থে তো কিছু আমি পাই। এই রকম একটি ডাক রাসবিহারীর কাছ থেকে আসে। নমস্কার, স্পষ্ট কথা দীপের সাথে আজকে এপিসোড নাম্বার 3। আমাদের সঙ্গে রয়েছেন আজকে পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক, যার নাম হচ্ছে মাননীয় আব্দুল রব। নমস্কার। আব্দুল বাবু আমাদের সঙ্গে রয়েছেন, এবং এই আব্দুল বাবুর আপনারা যারা রাজ্যব্যাপী এই চ্যানেল দেখেন, এবং অনেক মানুষ রয়েছেন যারা সৌদি আরব থেকে, দোহা থেকেও দেখেন, 2-4 জন আমাকে কমেন্টস করেন, কিন্তু তাদের কাছে হয়তো আব্দুল রব নামটা অপরিচিত থাকলেও পূর্ব বর্ধমান জেলার ক্ষেত্রে আব্দুল রব নামটা কিন্তু অত্যন্ত পরিচিত। কারণ এই আব্দুল রবের যে জীবন ইতিহাস এবং যে রাজনৈতিক ইতিহাস, সেটা কংগ্রেস দল থেকে শুরু, এবং বর্তমানে তৃণমূল কংগ্রেসের তিনি একজন যোদ্ধা। সেই আব্দুল রবের কাছে আমরা জেনে নেব ওনার রাজনৈতিক জীবন সম্বন্ধে প্রথমেই, তারপরে আমরা এই আলোচনার বিস্তারিত আসবো। আব্দুল বাবু, আমাদের দর্শককে আপনার যে প্রথম রাজনৈতিক জীবনের ইতিহাসটা যদি একটু তুলে বলেন, তারপরে আমরা বিস্তারিত প্রশ্নে যাব। অবশ্যই। মূলত যারা বর্ধমানবাসী, স্থায়ীভাবে যারা দীর্ঘদিন ধরে বাস করেন, তারা আমাকে এইভাবেই চেনেন যে বাম বিরোধী ছাত্র আন্দোলনের একজন রাজনৈতিক নেতৃত্ব, ছাত্র নেতৃত্ব হিসাবে তারা দেখেছেন আমাকে। 8-এর দশকের প্রথম দিকে রাজনৈতিক যাত্রা শুরু, পারিবারিক সূত্রে কংগ্রেসী পরিবার হওয়ার সুবাদেই ছাত্র পরিষদের পতাকার তলায় আমার আন্দোলনের কর্মসূচি শুরু হয়। প্রথম সাল কবে? 1982, মোটামুটি একদম বলছি 1982। এবং শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন, দেশপ্রেম, এই মন্ত্রে দীক্ষিত হয়ে তৎকালীন সময়ে দুর্দ্বন্দ্ব প্রতাপ বাম ছাত্র সংগঠন এসএফআই এর বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম, বর্ধমান শহরের মানুষ আজকে যারা দীর্ঘ 40-45 বছর ধরে বাস করেন বা থাকেন, বা আমার সমসাময়িক যারা ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত, সে আমার রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হতে পারে অথবা আমার রাজনৈতিক মতাদর্শের বিরোধী পক্ষেও থাকতে পারেন, তারা সকলেই আমার বিশ্বাস, এখনো পর্যন্ত আমার বিশ্বাস, তারা এক বাক্যে স্বীকার করবেন যে আমি বাম বিরোধী ছাত্র আন্দোলনের যে ভূমিকা পালন করা একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার কোনো ক্ষেত্রেই তার কার্পণ্য ছিল না, এবং প্রতিটি ক্ষেত্রেই সামনের থেকে নেতৃত্ব দিয়ে সংগঠনকে মজবুত করার যে কাজ, সেটা আমি করে চলেছিলাম লাগাতারভাবে। এবং সেদিন থেকে যাত্রা শুরু করে not a single break in my political journey. That means long 43 years in politics, continuous, from Congress to Trinamool Congress. And that means no change of ideology. আপনি মোটামুটি এই কংগ্রেস ছাত্র পরিষদ থেকে উঠেছেন। সেই সময় বাম জমানা আপনারা দেখেছেন, আমরা যদিও আমাদের জন্ম 1989 সালে, মানে সেই সময় জন্মও হয়নি, বা অনেক বাম জমানা ছোট আমির দেখেছি। আপনারা কিভাবে অত্যাচার দেখেছেন, বা আপনার ছাত্র পরিষদ করার সময় এসএফআই দ্বারা কি ধরনের অভিজ্ঞতা রয়েছে? খুব তিক্ত অভিজ্ঞতা। মানে আমি ছাত্র রাজনীতির শুরু যখন রাজ কলেজে প্রথম ঢুকলাম 1985, মানে সেই আগের বছর পর্যন্ত রাজ কলেজের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের হাতে ছিল এবং ছাত্র পরিষদ সংসদ দখলে রাখত, তখনও পর্যন্ত ছিল।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন, ছাত্র সংসদটাও ছাত্র পরিষদের হাতেই ছিল। এবং সেই 84 সালে সবেমাত্র গেছে, 77 বামফ্রন্ট ক্ষমতা এসেছে, কিন্তু 84 সাল পর্যন্ত বর্ধমান শহরের বুকে বিভিন্ন কলেজগুলো, ইউনিভার্সিটি ক্ষমতা আমাদের ছাত্র পরিষদের হাতে ছিল, ক্ষমতা দখল ছিল। কারণ ছাত্র সমাজের কাছে অনেক অধিক পরিমাণে আমাদের সংগঠন গ্রহণযোগ্যতা পেয়েছিল বলে ছিল। কিন্তু তারপরে ওরা যখন দেখলো যে 7 বছর বামপন্থী দল ক্ষমতায় আসার পরও আমরা হচ্ছে কিনা ছাত্র সংগঠন দখল করতে পারছি না বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের, ওরা তখন প্রেসার পলিটিক্সের দিকে ঝুঁকলো। অর্থাৎ মারধর, আক্রমণ, গ্রাম থেকে যে ছেলেমেয়েরা পড়তে আসতো তাদের বাড়িতে ভয় দেখানো, তাদের যাতায়াতের পথে ভয় দেখানো, এ ধরনের ঘটনা বিভিন্ন সময়ে ঘটতো। যেহেতু আমি শহরের ছেলে, আমার বাড়ি থেকে ওয়াকিং ডিস্টেন্স ছিল রাজ কলেজ, 2 to 3 minutes away from my house, তো স্বাভাবিকভাবে আমার ক্ষেত্রে ওটা ওই রাস্তাতে ভয় দেখানোর ঘটনা ঘটেনি। কিন্তু যেদিন প্রথম আমি যাই কলেজে, তারপর থেকেই আমার সঙ্গে একটা ব্যাড ট্রিট শুরু হয়েছিল। যে আমি যেহেতু কংগ্রেসি পরিবার থেকে এসেছি, ওদের তো এটা তো অস্বীকার করার উপায় নেই যে বামপন্থীদের সমস্ত খবরাখবর রাখা, এই ব্যাপারটাতে ওরা অনেকের থেকে এক্সপার্ট, নেটওয়ার্ক খুব স্ট্রং আজকের দিনেও, টিল ডেট। আজকের দিনেও ওদের নেটওয়ার্ক খুব স্ট্রং। মানে ওরা কোন বাড়ি থেকে একজন ছাত্র ছাত্রী কলেজে ঢুকলো, সেটা কোন বাড়ির, কোন মানে মতবাদে বিশ্বাস করে সেই বাড়ি, সে তথ্য তালিকা তৈরি থাকে, তাদের কাছে তৈরি থাকে, রেডি থাকে। তাই ইল ট্রিটমেন্ট আমার সঙ্গে হয়েছিল, যেহেতু এই তথ্যটা ওদের কাছে ছিল যে আই এম ফ্রম কংগ্রেসি ফ্যামিলি। তো ওরা স্টার্ট করেছিল আমার সঙ্গে ইল ট্রিটমেন্ট। এবং তখন একটা রুম নাম্বার ছিল 5B বলে, আমার সময় যখন আমি পড়তাম কলেজে, সেই 5B এর রুমেতে একটি ক্লাস আমার ছিল। সেদিন সেই ক্লাসটা অফ ছিল, আমার যে রুটিন ছিল রুটিনে ছিল, কিন্তু সেদিন স্যার আসবেন না আমি জানতাম না। আমি সেখানে গিয়ে যথারীতি আমার পরের ক্লাস, কলেজে কি হয় এই ক্লাস একটা, পরের রুমে একটা, এরকম করে ঘুরে ঘুরে হয়তো, তো আমিও সেই 5B রুমে গিয়ে আমার ক্লাস হবে বলে গিয়ে বসেছি। ওরা ওই সুযোগটাকে একদম গোল্ডেন চান্স হিসাবে নিয়ে সেকেন্ডের মধ্যে খবরাখবর ছড়িয়ে দিয়ে আমার ওই রুমটাকে ঘিরে নিয়ে, রুমের ভিতর থেকে বন্ধ করে দিয়ে, দরজা জানালা সব বন্ধ করে দিয়ে, সেটা আমার সঙ্গে মিসবিহেভ হয়েছিল, মারধর করেছিল। এবং যে বাম জামানার যে ধারাবাহিক অত্যাচার আপনারা বিভিন্ন চ্যানেলে, খবরের কাগজে বিভিন্নভাবে আপনারা শুনেছেন, এই মানে অবর্ণনীয় একটা কাহিনী। এই ঘটনার পরে বাড়ির লোক বারণ করেনি যে আর তুই করবি না? প্রথম কথা হচ্ছে আমার বাড়ির লোক আমাকে এই ধরনের বারণ কোনোদিন করেনি, কারণ তারা আমার বাড়ির লোক তো এইভাবে অত্যাচারিত হয়েছে। আচ্ছা, আমার বাড়ির লোকও বাম জামানায় এইভাবে অত্যাচারিত হয়েছে। আমাদের জমিতে লাল ঝান্ডা গেড়ে দিয়ে দখল করা হয়েছে, এরকম অনেক ঘটনা আমাদের হয়েছে। আমাদের নিজস্ব বাড়ি, আমাদের কিছু কিছু জমি জায়গা বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে আমাদের যেখানে চাষের জমি, হ্যাঁ চাষযোগ্য জমি স্বজন আছে। যেমন এখানে নদীর ওপারের দিকে একটা উদয় কৃষ্ণপুর বলে গ্রাম আছে, ওখানে আছে। এদিকে শক্তিগড়ের মাঝের পাড়া বলে গ্রাম আছে, ওখানে আছে। পানাগড়ের শ্যামসুন্দরপুর বলে একটা গ্রাম আছে, ওখানে আছে। বর্ধমান শহরের বুকে বিজয়রাম এলাকা, রেল লাইনের এপার, আগে ছোট লাইন ছিল, এখন কাটোয়া লাইন, এপার আর ওপার দুপারেই জমি আছে। তো সেই সময়ে এরকম বহু ঘটনা হয়েছে, এমনকি আমার বাবাকেও আক্রান্ত হতে হয়েছে সিপিএম এর হাতে, এরকম বহু ঘটনা। তো স্বাভাবিকভাবে আমার বাড়ি আক্রমণ পর্যন্ত হয়েছে সিপিএম এর আমলে। আমার বাড়িতে সাঁই বাড়ির ঘটনা ঘটতে চলেছিল, কিন্তু ভগবান যাকে রক্ষা করেন রাখে হরিত মারে কে বলে না, যে উপরওয়ালা যদি কাউকে রক্ষা করবো বলে মনে করেন তাহলে তাকে মারার ক্ষমতা কারণ নেই। সেদিন আমরা প্রাণে বেঁচেছিলাম, আমরা অনেকগুলো ভাই, ইউনাইটেড ফ্যামিলি। আমাদের 3তলা বাড়ির ছাদ থেকে ওরা 200-300-400 তখন রাত্রেবেলায় মব 10:30 নাগাদ হঠাৎ আমার বাড়ির দিকে ধেয়ে আসে এবং শাবল টাবল নিয়ে আমার বাড়ি ভাঙতে শুরু করতে দেয়। তখন ছাদ থেকে আমরা, মানে ওই ছাত্র পরিষদ করার অপরাধ, হ্যাঁ এই মানে দল করার অপরাধ। তো তারপরে আমার ছাদ থেকে আমরা ইট পাটকেল, মানে সব ভাইরা বা মেয়েরাও পর্যন্ত আমাদের সাপোর্ট করে, ইট নিয়ে এসে সাহায্য করে ভেঙে দিতে, আমরা সেগুলো ছুঁড়ে ছুঁড়ে তাদেরকে ছুঁড়িয়েছিলাম। আর সেই সময় একটি কথা না বললেই নয়,
ব্যক্তিগত স্তরে আমার রাজনৈতিক ছাত্র জীবনে আমার সোমেন মিত্রর সঙ্গে একটা যোগাযোগ থাকার ফলে আমি আমার বাড়িতে যে লাইন ছিল ল্যান্ড লাইন, সেটা ওরা কেটেও দিয়েছিল, কিন্তু তার আগেই আমি সঙ্গে সঙ্গে একটা ডায়াল সোমেন মিত্রকে করতে পেরেছিলাম। উনি ধরেও ছিলেন এক চান্সে, উনি মরে গেছেন আজকে আমাদের মধ্যে নেই। উনি যেখানেই থাকুন যেন ভালো থাকবেন, এটাই আমরা চাই, আশা করব। কিন্তু সেই সময়ে আমি দেখেছিলাম আমার ওই ফোনটা করার পর আমার আর সময় হয়নি, আমি তখন নিজের পরিবারকে রক্ষা করার কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। ইট পাটকেল নিয়ে ছাদ থেকে ছুঁড়ে ছুঁড়ে ওদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টায় ছিলাম। ইতিমধ্যেই দেখেছিলাম বিশাল পুলিশ বাহিনী আমার এলাকায় আসে, আমার বাড়ির কাছে আসে, এবং তারা দেখে যে হ্যাঁ এরকম একটা মব আমার বাড়িতে আক্রমণ করছে। সেই সময় পুলিশ তাদের চেষ্টা করে, কিন্তু পুলিশের কথা না শুনেও তারা করে। তখন পুলিশ কিন্তু আমি দেখেছিলাম লাঠিচার্জ করে আমার বাড়ির এলাকাকে ফাঁকা করে দিয়েছিল, এবং তাদের মধ্যে বেশ কয়েকজন সিপিএম এর নেতা সেই সময় জখমও হয়েছিল। মানে বলতে পারেন যে সেই সময় পুলিশের ভূমিকার জন্য আজকে অনেকটা হয়তো আমি প্রাণে বেঁচে আছি, বা আমার পরিবারের কারোর ক্ষতি সেই সময় হয়নি। আচ্ছা, আজকে এই মুহূর্তে ধরুন এই সমস্ত ইতিহাস যখন আপনারা দেখেছেন, শুনেছেন, আমরাও টিভিতে দেখেছি, এবং মোটামুটি 5-7 বছর আমরাও সেই জামানা দেখেছি, কিন্তু সেক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে আজকেই কলকাতাতে অভয়া মঞ্চের নামে একটা সিপিএম খুব আওয়াজ তুলছে যে রাজ্যে অরাজকতা। এই সিপিএম এর মুখে আজকের দিনে যখন এই অরাজকতার কথা শুনছেন, আপনার ব্যক্তিগত মূল্যায়ন কি? না দেখুন, যে কোনো অপরাধী অপরাধ, কিন্তু সিপিএম এর মুখ থেকে এই ধরনের অপরাধের কথাগুলো শুনলে তখন মনে হচ্ছে একটু হাসি পাওয়ারই কথা। তার কারণ সিপিএম এর আমলে আমরা বহু ঘটনায় উদাহরণ দিতে পারি। সাঁইবাড়ি বর্ধমান শহরের ছেলে যেহেতু আমরা প্রথমেই সাঁইবাড়ির কথাটাই প্রথমে মনে করাবো। আমি সব ঘটনার ইতিহাস আমি গড়গড় করে আপনাদের সামনে বলতে পারি, কিন্তু যেহেতু প্রথম বর্ধমানের ছেলে আমি প্রথমে 1970 সালের সেই অমানবিক বিভীষিকাময় অধ্যায়ের কথাটা স্মরণ করাবো। 1970 সালের 17ই মার্চ সাঁইবাড়িতে মলয়, প্রণব, জিতেন, গৃহশিক্ষক এবং 2 জনকে, বাড়ির 2 সদস্যকে একসঙ্গে করে তাদের রক্তে ভাত মাখিয়ে মা মৃগনয়না দেবীকে খাওয়ানো যে ইতিহাস ভারতবর্ষ দেখেছে, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পর্যন্ত বর্ধমানে এই ঘটনার পরে আসতে বাধ্য হয়েছিলেন বা এসেছিলেন। তো এদের মুখ থেকে এই কথা মানায় না। মরিচঝাপির কথা আপনারা জানেন, বানতলার কথা আপনারা জানেন, আপনারা কেশপুর কথা জানেন, আপনারা সিঙ্গুরের নানুর ঘটনা জানেন, সুচপুরের ঘটনা জানেন। এই তো ইতিহাস, মানে এরকম ছোট 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 আমি আমার জেলাতেই যদি বলেন তাহলে মঙ্গলকোট, কাটোয়া, রায়নার, বেলসরের পাশে গ্রাম, এই যে ঘটনাগুলো, এই ঘটনাবহুল চিত্র আমাদের সামনে যখন ভাসে, তখন আমরা যখন দেখতে পাই যে অমানবিক দৃষ্টান্ত আমাদের কাছে বহু আছে। এমনকি কলেজে ছাত্র আন্দোলন করতে গিয়েও সেই কলেজের মন্তাসির রহমান, মানে উলুবেড়িয়া কলেজ, তাকে খুন করা হয়। এরকম কালনা কলেজের আমাদের ছাত্র আন্দোলন করতে গিয়ে আমাদের ছাত্র নেতাদের খুন করা হয় বিভিন্ন ভাবে, বিভিন্ন পরিকল্পনা, ভয়ঙ্কর ইতিহাস গেছে। হ্যাঁ, সে খুনের রাজত্ব যারা কায়েম করেছিল বাংলার বুকে, আজকে তারা যদি ওই ঘটনাকে কেন্দ্র করে যেখানে শূন্য হয়ে গেছে পশ্চিম বাংলায়, সেই শূন্য থেকে অক্সিজেন জোগাড় করার চেষ্টা করে, বাংলার বুকে এই জিনিস হবে না। তবে নিশ্চিতভাবে আমি কথা বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় রাজ্যের আমাদের সাংসদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই অভয়ার ঘটনারও তীব্র নিন্দা করেছেন, এবং দোষীদের শাস্তির জন্য সর্বোচ্চ ব্যবস্থা করেছেন, এবং তার জন্য আইন প্রণয়ন পর্যন্ত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী করেছিলেন। কিন্তু কেন্দ্রীয় সরকার সেই আইনকে আজও পর্যন্ত বাস্তবায়িত করছে না, বিল পেশ করছে না। আপনারা জানেন এই ইতিহাস। তো তাই এই বামপন্থী আর বিজেপি এদের এই ধরনের কথাবার্তা বলা মানায় না। তো দর্শক বন্ধু, আব্দুল বাবুর আপনারা ইতিহাস শুনলেন, আজকের লোক নয়, নিতান্তই নতুন নন। ইনি ডানপন্থী দলে 82 সাল থেকে রয়েছেন, এবং তৃণমূল কংগ্রেসে উনি 2008-9 সালে যোগদান করেছিলেন। এবং এখনকার দিনে একটা রাজনীতির অদ্ভুত হাওয়া উঠেছে আব্দুল বাবু। আপনি যেহেতু মাইনরিটি কমিউনিটির মুসলমান সমাজের, সেই দিক থেকে দেখতে গেলে এই যে বিজেপির একটা আগ্রাসন চলছে মুসলমানদের বিরুদ্ধে, বিশেষ করে বাঙালিদের বিরুদ্ধে, কিভাবে দেখছেন এটাকে? আগামী দিনে আমাদের বাংলার যে প্রজন্ম, নতুন প্রজন্ম,
তারা কি শিখছে একটা রাজনৈতিক দলের থেকে? প্রথম কথা বলি, ভারতবর্ষ একটা বিশাল দেশ। এ দেশের 30% মানুষ মুসলিম ধর্মের আচরণ করেন বা মুসলিম ধর্মাবলম্বী। কিন্তু এটার বাইরেও ভারতবর্ষের যে শিক্ষা যুগ যুগ ধরে ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় যারা প্রধান তারা দিয়েছেন, সেই শিক্ষায় শিক্ষিত হয়েই আমাদের বিভিন্ন সময়ে দেশের কবিরা কবিতা লিখেছেন। হেতা আর্য, হেতা অনার্য, হেতা দ্রাবিড় চীন, শক হুন্দল, পাঠান মোগল, এক দেহে হলো লীন। এটা লিখেছেন কেন? না, এটাই ভারতবর্ষের চরিত্র। ইউনিটি ইন ডাইভার্সিটি আমার ভারতবর্ষের মূল বৈশিষ্ট্য। এখানে একদিকে যেমন ভারতবর্ষের মন্দিরে কাঁসর ঘন্টা বাজে, সনাতন ধর্মের মানুষেরা যেমন দুর্গা দেবী মায়ের কাছে গিয়ে প্রার্থনা করেন, ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা। আপনি নিজেও তো দুর্গা পূজায় বস্ত্র দান করেন। নমস্তস্যৈ নমস্তস্যৈ নমঃ নমঃ করেন। আবার সেই ভারতবর্ষের তার পাশের মসজিদ থেকে আজান হয় সন্ধ্যাবেলায়, যখন আজান হয় নামাজের পরে, যখন মানুষ যখন সেখান থেকে বেরোন, দেখি যে সনাতন ধর্মের একজন বধূ জলের একটি গ্লাস নিয়ে ঢাকা দিয়ে দাঁড়িয়ে রয়েছেন দরজাতে, যে সেখানে সেই জলটা তিনি ফুঁক দিয়ে নিয়ে যাবেন এবং তার বাড়িতে কেউ অসুস্থ রয়েছেন তাকে খাওয়াবেন। অবশ্যই এই চিত্র আমরা ভারতবর্ষে যারা ছোট থেকে বড় হয়েছি, আজকে আমাদের বয়স যারা, আমি আমার বয়সটা বলছি, 60 ক্রস করেছি, আমরা তারা এগুলো সব লক্ষ্য করেছি, দেখেছি যে এই চিত্র আমাদের বাস্তব। এখন এই চিত্রটা যদি প্রকৃত চিত্র হয়, আজকে সেই চিত্রটাকে যারা বিপদগামী করতে চাইছে, ঘুরিয়ে দিতে চাইছে, তাদের ধারণা হচ্ছে যেহেতু 70% মানুষ হিন্দু, সনাতন ধর্মের মানুষ, তাহলে শুধু হিন্দু 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 করলেই তারা সহজে ভোট বৈতরণী পার করে যাবে, এটাই তাদের ধারণা। কিন্তু আমি আপনাদের কাছে খুব সুন্দরভাবে বোঝাতে চাইছি যে 2014 সালে ইউপিএ জামানার অবসান ঘটিয়ে এনডিএ জামানার দায়িত্ব নিলেন মোদী সাহেব, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলেন। সেদিনে বিজেপির নেতৃত্বে, বিজেপি অর্থাৎ যারা সনাতন হিন্দুদের কথাই শুধুমাত্র প্রচার করেন, তারা 36% ভোট পেয়ে ভারতবর্ষের মসনদে আসলেন। তাহলে আমি যদি বলি যে 30%কে বাদ দিলে 70% সনাতন ভোট, তাহলে সেখানে 36% ভোট পেলেন। আমি ধরে নিলাম যে সমস্ত 36% ভোটটাই সনাতনী, তাহলেও তো 34% সনাতনী মানুষ কিন্তু ওই বিজেপির যে তথাকথিত হিন্দুত্বের যে লাইন, যেটাকে তারা এই উগ্রতার পর্যায়ে নিয়ে যাচ্ছেন, এটাকে পছন্দ করেননি, আর আজকের দিনেও করছেন না। কারণ তার পরবর্তী নির্বাচন 2019, সেখানেও হয়েছে আপনারা 37%, তার পরবর্তী নির্বাচন 2024, সেখানেও ওই 37-38%। 2024-এর যে লোকসভা নির্বাচন, গত পরশুদিন আমি দেখছিলাম বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রায় তাদেরকে তো এক প্রকার বলেই দিয়েছেন যে রাজ্যে যেভাবে নির্বাচন কমিশন একটা প্রহসন করেছে, একটা দুর্নীতি করেছে, প্রায় একটা সিটে 1,14,000 ডুপ্লিকেট ভোটার, সেইভাবে এই নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী বলছেন যে 25টা সিটের জন্য মাত্র তিনি আজকে প্রধানমন্ত্রী। তার মানে এটা আমাদের ভাবতে হচ্ছে, তার মানে যে সমস্ত হিন্দু তাদেরকে ভোট দিচ্ছে না। না, দেয়নি, এটা তো আমি আপনাদের একটু আগে অঙ্ক কষে বললাম। আর রাহুল গান্ধী অত্যন্ত কি বলবো, বুদ্ধিমান এবং খুব ধীর স্থির একজন নেতৃত্ব দান করছেন একটা রাজনৈতিক দলের, সর্বভারতীয় রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি সত্যি রিসার্চ করছিলেন বিভিন্ন রাজ্যের লোকসভা নির্বাচনে এক ধরনের রেজাল্ট হওয়ার পর পরবর্তী 6 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে বা 9 মাসের মধ্যে বিধানসভার নির্বাচনের সম্পূর্ণ বিপরীত যে ফল রেজাল্ট হচ্ছে, এমনকি ওপিনিয়ন এমনকি যে ওপিনিয়ন পোল বিভিন্ন চ্যানেল করেছিল, এমনকি আমাদের দেশের চ্যানেল ছাড়াও বিবিসি পর্যন্ত যে ওপিনিয়ন পোল করেছিল, সবকিছুকেই ফেল হয়ে যাওয়ার পর ওনার মনে হয়েছিল যে কেন এই ধরনের ঘটছে,
এটাকে একটু জানা দরকার। উনি কিন্তু তলায় তলায় তথ্য সংগ্রহের জন্য লোক মানে একটা সংস্থাকে দায়িত্ব দিয়ে উনি কতগুলো এলাকাকে চিহ্নিতকরণ করে দিয়েছিলেন যে এই এলাকাগুলো থেকে গ্রাসরুট থেকে একদম সঠিক তথ্য তুলে আনতে হবে। তো তারা বিভিন্ন ধরনের রিসার্চ করে পরিকল্পনা করে সেগুলোকে রিসার্চ করে তারা রাহুল গান্ধীর হাতে তুলে দেয় এবং রাহুল গান্ধীর যে ভাবনা যে বক্তব্য ছিল তার সঙ্গে সেটা মিলে যায় এবং সেটাকে নিয়ে রাহুল গান্ধী গত 2 দিন আগে 3 দিন আগে বিভিন্ন জায়গাতে বিভিন্ন চ্যানেল সর্বভারতীয় চ্যানেল দেখেছেন বা বিশ্বের বিভিন্ন দেশের সেই চ্যানেলে সেটা হচ্ছে ব্রডকাস্ট হয়েছে যে এরকম ভাবেই তারা হচ্ছে এবারের নির্বাচন। তাহলে তো মানুষ রববাবু মানুষ তো ইলেকশন কমিশনকে ভরসা করবে। একটা গণতন্ত্রের সিস্টেমে ইলেকশন কমিশন হচ্ছে সাংবিধানিক একটা অর্গানাইজেশন, রাষ্ট্রপতি এবং ইলেকশন কমিশন। সে জায়গায় আজকের দিনে ইলেকশন কমিশন এতটা দুর্নীতিতে ভরে যাচ্ছে, মানে এটা কোনোদিন ছিল না, এটা ইতিপূর্বে ছিল না। ইলেকশন কমিশন ডিউরিং দি পিরিয়ড অফ ইলেকশন তারা তাদের ভূমিকা পালন করত এবং সঠিকভাবেই পালন করত, এটাই ছিল প্রচলিত প্রথা এবং সিস্টেম। বাট মোদিজি দায়িত্বে আসার পর থেকে উনি কোন সিস্টেমটাই ওনার বাইরে ওনারকে বাদ দিয়ে পরিচালিত হোক উনি চাইতেন না বা এখনো চাইছেন না বলেই সমস্ত সংস্থাই বাধ্য হচ্ছে ওনার পদতলে গিয়ে পদলেহন করতে। কারণ এরকম ইতিহাস শুধুমাত্র ইলেকশন কমিশন নয়, আপনারা ইডির ক্ষেত্রেও দেখবেন, সিবিআই এর ক্ষেত্রেও দেখবেন, এমনকি সর্বোচ্চ বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থার সর্বোচ্চ যারা দায়িত্বে রয়েছেন বিচারপতিরা, তাদের কেউ তারাও পর্যন্ত এই পদলেহন করতে বাধ্য হয়েছেন কখনো কখনো বা কখনো কখনো রাজনৈতিক মতাদর্শের কারণে পদলেহন করেছেন। আবার এছাড়াও তিনি ভারতের যে রিজার্ভ ব্যাংকের যে মানে যিনি গভর্নর, তিনি হচ্ছেন সেই সংক্রান্ত বিষয়ে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তিনি সিদ্ধান্ত নেন যা সেটাই ফাইনাল। কিন্তু আমরা বিগত এই 10 বছরের মোদিজির 10-12 বছরের যে শাসনকাল, 10-11 বছরের শাসনকালে আমরা এটাও খবর পেয়েছি যে রিজার্ভ ব্যাংকের গভর্নরদের মধ্যেও কেউ তার বিরুদ্ধাচারণ করেছেন, মোদিজির বিরুদ্ধাচারণ করেছেন, কোথাও কিছু কথা বলেছেন। তার মানে এটা প্রমাণ হয় যে তিনি ওই রিজার্ভ ব্যাংকের ক্ষেত্রেও তার যে কালো হাত সেটাও সেখানে পর্যন্ত লাগে সমস্ত জায়গায়। এই যে বিচারপতির একটা কথা বললেন, আমি গত পরশুর একটা খবর দেখে কার্যত স্তম্ভিত হয়ে গেলাম যে মহারাষ্ট্রের একজন বিজেপির মুখপাত্র, নাম হচ্ছে আরতি সাঠি, তিনি একটা হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হয়ে গেলেন। সুপ্রিম কোর্ট এটাকে কিভাবে মান্যতা দিল আমি তো অবাক হয়ে যাচ্ছি। প্রথম এই তো বললাম যে সারা ভারত শুধু মহারাষ্ট্রের কোর্ট নয়, সারা ভারতবর্ষের বিভিন্ন আদালতে আরএসএস এর ঘরানা থেকে যারা উঠে এসেছেন, এবিভিপি করার ইতিহাস যাদের ছাত্র রাজনীতিতে আছে, এইরকম লোকেদেরকে খুঁজে তালিকা তৈরি করা রয়েছে এবং সেই তালিকা থেকে বিভিন্ন রাজ্যে তাদেরকে এই ধরনের নিয়োগ করা হচ্ছে। আমাদের বর্ধমানের ক্ষেত্রেও আপনারা জানেন যে আমাদের গত 6-7 মাস আগে বর্ধমানে ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্টে একটি রায় হয়েছিল। তৎকালীন বিডিএ চেয়ারপারসন কাকলি দাসগুপ্তা এবং আরো সঙ্গে 14 জনের বিরুদ্ধে তৎকালীন যে ওই সময়ে যিনি জাজ ছিলেন তিনি বায়াসড ওয়েতে এই রায় দিয়েছিলেন। হাইকোর্টে সেটা প্রমাণ হয়েছে, তারা আজকে রিলিজ হয়েছে বা মুক্তি পেয়েছে। তো ওই জাজের আমি একদিন কোর্টে গিয়েছিলাম আমার নিজের কোনো কাজের জন্য। সেখানে আমার যিনি অ্যাডভোকেট তাকে আমি খুঁজতে গিয়ে খবর পেলাম যে তিনি ওই রুম নাম্বারে কোর্টে আছেন। আমি ওখানে গিয়ে মোবাইল সাইলেন্ট করে আমি ভিতরে থেকে দাঁড়িয়ে কথোপকথন শুনছিলাম। আর সেই সময় আপনারা জানেন যে কুম্ভ মেলা, মহাকুম্ভ চলছিল। তো জাজ সাহেব ওই উকিলদের সঙ্গে কথা বলতে গিয়ে, উকিল বাবুদের সঙ্গে কথা বলতে গিয়ে বলছেন যে কবে যাবেন, কব जाएंगे आप कुंभ में, कब जाएंगे आप कुंभ में, হাসতে হাসতেই বলছেন, জিজ্ঞেস করছেন हम तो जा रहे हैं आप कब जाएंगे। তো অর্থাৎ একটা জাজ তার ব্যক্তিগতভাবে নিশ্চয়ই তিনি যে কোনো জায়গায় যেতে পারেন, ধার্মিক হতে পারে, ধার্মিক মানে কি তিনি যে কোনো জায়গায় যেতে পারেন, তিনি ঘুরতে এদেশের মানে দেশের বাইরে যে কোনো বিদেশে যেতে পারেন, দেশের যে কোনো ধর্মস্থানে যেতে পারেন,
মন্দিরে যেতে পারেন, গির্জায় যেতে পারেন, গুরুদ্বারা যেতে পারেন, ইভেন মসজিদেও যেতে পারেন। ইট ইজ হিজ পার্সোনাল প্রেরোগেটিভ, কারোর কিছু বলার নেই। বাট হোয়েন হি ইজ অন দি চেয়ার, তখন তিনি কোন রকম ভাবে তার যে জুরিসডিকশন, তার যে কাজ, সেই কাজের বাইরে ওই চেয়ারে বসে অন্য কোনো কথা তার বলা শোভনীয় নয়, অনুচিত বলে মনে হয়। আমি সেই দিনই বুঝেছিলাম যে এই ভদ্রলোক আরএসএস এর থেকে এসেছেন। তো আমি পরে খোঁজ নিলাম, আমি একটু এই ধরনের খোঁজ নিতে ভালোবাসি, বা যাকে বলা হয় একটু গবেষণা করতে ভালোবাসি। তো আমি পরে ওনার সম্পর্কে খোঁজ খবর নিতে জানলাম that man was from ABVP and also from RSS. That is why, মানে এই কারণেই তিনি ওই ধরনের কথাবার্তাগুলো প্রায় নাকি ওখানে বলতেন। আমার একদিন সৌভাগ্য হয়েছিল শোনা। সামনে ধরুন 2026-এর নির্বাচন, এবং এই যে আমরা এত আলোচনা করলাম যে দেশে গণতন্ত্রের প্রায় একটা লীলা চলছে, এই নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিহারে এসআইআর চলছে, আগামী দিনে পশ্চিমবাংলাতেও হবে, সেটা নির্বাচন কমিশন ঘোষণা করেছে। আপনারা 2026-এ ক্ষমতায় আসবেন কিভাবে যদি এতটা চক্রান্ত কাজ করে, যেটা রাহুল গান্ধী দেখিয়েছেন যে মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা সমস্ত জায়গায় ভোট চুরি করে তারা ক্ষমতায় দখল করেছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি এটা হয়, আপনাদের কি পরিকল্পনা রয়েছে? না, প্রথম কথা বলি, পশ্চিমবাংলার মাটি অত্যন্ত শক্ত, কারণ ভোটটা তো নির্বাচন কমিশন ভোটার লিস্টে তুলে দিতে পারবে। ওদের যে ক্ষমতা বা ওদের যে মেশিনারি, সেই মেশিনারি দিয়ে একটা সংখ্যক ভোট তারা তুলে দিতে পারবে। বাট আমরা যারা দলের কর্মী বা আমাদের যারা দলের এজেন্ট, নির্বাচনী মানে পেরিফেরিতে কাজ করেন, বা আমরা যারা দলটাকে পরিচালনা করি বিভিন্ন স্তরে, আমরা ওই ভোটার লিস্টের যে ফেক ভোটার, ভুয়ো ভোটার, সেই ভোটারটা যদি তুলেও দেয় কোনো কারণে, কথার জন্য বলছি, কিন্তু বুথে ভোটের দিন বাড়ি বাড়ি থেকে ভোট যারা দিতে যাবে, আমাদের যারা এজেন্ট হয় নির্বাচনের দিন, যারা পোলিং এজেন্ট হয়, তারা সেখানে এতটাই ট্রেন্ড, এতটাই ওয়েল ট্রেন্ড থাকে যে তারা একটা বাড়িতে একটা ভোটার লিস্টকে নিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে 10 বার করে গিয়ে বাড়িতে বাড়িতে দেখে আসে যে কোন ভোটারটা কোন বাড়ির, কোন ভোটারটা কোন পাড়ার, কোন ভোটারটা কোন বস্তির, কোন ভোটারটা আছে এখানে নেই, কোন ভোটারটাকে 10 বার গিয়েও পাওয়া গেল না, তার একটা তালিকা ভোটার লিস্টে আমরা চিহ্নিতকরণ করি। মারা গেলে ডি লেখা থাকে, ডেড ভোটার, হয়তো ভোটার লিস্টে নাম আছে, ভোট দেওয়ার 1 মাস আগে মারা গেছে, সেটা লাস্ট রিভিশনে গিয়ে আমরা তালিকাতে যখন দেখি যে এই ভদ্রলোক মারা গেছে, সঙ্গে সঙ্গে তার ভোটার লিস্ট বের করে ওটাতে ডি লিখে রাখা হয়। তো আমরা এই যে তৈরি করে নিই ভোটার লিস্টটাকে, যে এটা ডি, এটা থাকে না, এটা হচ্ছে যে ফেক ভোটার, 10 বার এসেও পাইনি, এই ভোটারটাকে আমরা খুঁজে পাচ্ছি না, এগুলোকে আমাদের কোয়ারি, কোশ্চেন মার্ক দেওয়া থাকে। তো ওই লোকটি ভোট দিতে এলেই তাকে আমরা নানান ভাবে, ওই ধরনের লোক ভোট দিতে এলেই, ওই সমস্ত ভোটারগুলো ভোট দিতে এলে আমাদের যারা এজেন্ট থাকে তারা এমন ভাবে প্রশ্ন করে যে ও ভয়ে থরহরিকম্প হয়ে পালিয়ে যাবে। তো পশ্চিমবাংলার বুকে এই ধরনের পিছনের দরজা দিয়ে যে ক্ষমতা দখল করার যে প্রচেষ্টা বিজেপি ভাবছে করব, এটা পশ্চিমবাংলার বুকে সহজ হবে না। সহজ মানে কি, একেবারেই হবে না বলতে চাই। এবং 26 সালেও মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার 4র্থবারের মুখ্যমন্ত্রী হবেন, এবং পশ্চিমবাংলায় আগের 3টে রেকর্ডকে ভেঙে দিয়ে, আমি বলছি আপনাকে, এখানে বলে যাচ্ছি, মিলিয়ে নেবেন, মোর দ্যান 240 সিট আমরা পাবো। 240 মোর দ্যান, এতটা জোরের সঙ্গে বলছি। আজকে শুভেন্দু অধিকারী কি বলেছে শুনেছেন? না, শুনিনি। শুভেন্দু অধিকারী বলেছেন যে এইটাই কলকাতা পুলিশের লাস্ট বছর, পরবর্তীকালে তাদের হিসাব বুঝে নেবে। মানে তারা বলতে চাইছে যে 200-র উপরে সিট নিয়ে তারা আসছে, আর কলকাতা পুলিশ কমিশনার যিনি রয়েছেন তাকে তিনি বরাহনন্দন, এটার বাজে ভাষা আমি বলছি না, বরাহনন্দন বলে ওপেন মাইকে গালাগালি দিচ্ছেন। কারণ ওনার যা কোয়ালিটি, উনি সেই কোয়ালিটির পরিচয় দিচ্ছেন মানুষের কাছে। আপনারা দেখবেন মানুষ কিন্তু রাস্তাঘাটে এখন ইদানিং কালে শুভেন্দু অধিকারীর কথা উঠলে বলতে হয়, ছাড়ো তো ওটা একটা পাগল, এই ধরনের একটা ভাষা ব্যবহার করেন, ভদ্র ভাষা, এই ওর কথা বাদ দাও তো, একটা পাগল। তো পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, এটা একটা কথা, প্রচলিত কথা আছে বাংলায়। তো এইরকমই আমি বলতে পারি। আর উনি যেটা বলছেন যে 26 সালে ক্ষমতায়, উনি তো এর আগেও বলেছিলেন
19 হাফ 21 সাফ, আব কি বার 200 পার, এরকম তো উনি অনেকবার বলেছেন। এটা বলার কারণ কি মনে হয় আপনার? ওনার বলার কারণটা হচ্ছে যে ওদের দল থেকে এখনো পর্যন্ত আপনার বিভিন্ন মাধ্যম দিয়ে জানতে পাচ্ছেন যে বিভিন্ন এলাকায় বিজেপি থেকে দলে দলে কর্মীরা ভেঙে আমাদের দলে যোগ দিচ্ছেন। বর্ধমানের ক্ষেত্রে আমি শ্যামলের কথা আপনারা আমি শ্যামল বাবুর ইন্টারভিউ আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। বর্ধমানের ক্ষেত্রে দেখুন, এটা পুরনো যারা বিজেপির পুরনো কর্মী শ্যামল যোগ দিয়েছে, এরকম কত শ্যামল কত শাসমল আমাদের দলের লাইন দিয়ে আছে তার কোনো ঠিক নেই। তো ওরা ওই বিষয়টা জানে, আমরা যেমন জানি বিজেপিও তাদের নেতৃত্ব জানে। এখন তারা যাতে এই গরম গরম কথা বলে আমরা ক্ষমতায় চলে এসেছি লাড্ডু ঝুলিয়ে দিয়ে তাদেরকে আটকে রাখার চেষ্টা করছে। ভাই আর তো 6 মাস আছে, যাস না ভাই, যাস না ভাই, আমরা তো ক্ষমতায় আসবো, মানে যাতে ওই কর্মীরা বেরিয়ে পালিয়ে না যায় তাদেরকে আটকে রাখার জন্য একটা প্রচেষ্টা বলতে পারেন, এটা ওরা করে চলেছে। শ্যামলের কথা যখন বললেন, দর্শক বন্ধু, এতক্ষণ রাজনীতিটা আমরা একটু রাজ্য কেন্দ্রিক করছিলাম, এবারে আমরা আসি বর্ধমানের দিকে। কারণ আব্দুল রব বাবু যে জায়গাটায় রাজনীতিটা করেন সেটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলা এবং বর্ধমান শহর কেন্দ্রিক এলাকা। আপনি শ্যামল রায়ের কথা বললেন, আমার এর আগের এপিসোডে শ্যামল বাবু এসেছিলেন, তার কাছ থেকে আমরা বিজেপির নানা রকম বিষয় জানতে পেরেছি এবং আগামী দিনে উনি কিভাবে তৃণমূলকে সাহায্য করবে সেটাও জানতে পেরেছি। কিন্তু এই শ্যামল বাবুকে নিয়ে কিছুদিন আগে, অক্টোবর মাসের কিছুদিন আগে 2024 সালে আপনি মন্তব্য করেছিলেন একটা তির্যক, যে দলে তাকে নেওয়াকে কেন্দ্র করে। আজকে কি সেই রাগটা মিটেছে? না, রাগের ব্যাপার না, আমি বলছি আমাদের দলে এখনো বলছি যে আমাদের দলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো যখন নেতা আছে তখন আমাদের আর অন্য দল থেকে আর এই ধরনের খুচরো শিকিয়াদলির দরকার হবে না। আচ্ছা, এটা আমার বক্তব্যটা। আচ্ছা, আমি একটা কথা বলি আপনাকে। গত 12ই জুলাই তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বর্ধমান শহরের, তার নেতৃত্বে 21শে জুলাইয়ের প্রস্তুতি মঞ্চে একটা সভা হয়েছিল রবীন্দ্র ভবনে বর্ধমানের। সেই মঞ্চ থেকে আব্দুল রব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক একটি বক্তব্য রেখেছিলেন, যে বক্তব্যতে তিনি বর্ধমান পৌরসভা, যে পৌরসভাটা তারই দল দ্বারা চলছে, সেই পৌরসভাটার বিভিন্ন ব্যাপার নিয়ে আঙুল তুলেছিলেন, বিশেষ করে রাস্তাঘাট নিয়ে। এক্ষেত্রে কেন এই বিষয়টা আপনার মুখ থেকে এই ক্ষোভটা বেরোলো আমাদের একটু জানতে ইচ্ছা করছে। না, ক্ষোভ ঠিক নয়। দেখুন, দল দ্বারা পরিচালিত হলেই যে সব চোখ বন্ধ করে থাকতে হবে তাহলে তো আমরা হিউম্যান বিং নই। আমরা যখন হিউম্যান বিং, দ্যাট মিনস আমাদের কিছু সেন্স থাকবে, আমাদের ইন্দ্রিয় কাজ করবে এবং আমাদের সেই কান যখন আছে, রাস্তাঘাটে মানুষের কথাবার্তা কান দিয়ে শুনতে হয়, মস্তিষ্কে সেটা গ্রহণ করতে হয়। রাস্তায় যখন চলবো তখন চোখ খোলা রেখে চোখ দিয়ে দেখতে হয়। নালা নর্দমা, রাস্তার ধারে স্ট্রিট ল্যাম্প, এগুলো সব আমাদের নজর রাখতে হয়। এটাই একটা রাজনৈতিক কর্মীর কাজ। বিশেষ করে সরকারি দলে থাকলে এটা আরো বেশি করে আমাদেরকে নজরদারি করতে হয়। তার কারণ হচ্ছে আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, যারা দুজনেই কাজ ভালোবাসেন, মানুষের অনেক কাছে গিয়ে কাজ করতে ভালোবাসেন। তো আমরা সেই দলের কর্মী হিসাবে আমার মনে হয়েছে যে একটা অসম একটা উন্নয়ন বর্ধমান শহরের বুকে হচ্ছে। অসম বলতে কি বোঝাতে? অসম বলতে হচ্ছে ধরেন দু চারটে ওয়ার্ড খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ড্রেনেজ সিস্টেম ভালো, রাস্তাঘাট ওয়েল অ্যান্ড গুড, স্ট্রিট লাইট ঝকঝকে, রাত্রের বেলায় অন্ধকার বলে মনে হয় না, পানীয় জলের প্রাচুর্য আছে সেই এলাকায়। এই ধরনের এলাকা বর্ধমান শহরের বুকে 3-4টে আছে। নাম করতে পারবেন ওয়ার্ডগুলো? হ্যাঁ, নাম না করার কিছু নেই। যেমন 23 নম্বর ওয়ার্ড আছে, 24 নম্বর ওয়ার্ড আছে, কিছুটা 11কে বলতে পারেন। এরকম আরো এই বর্ধমান শহরের আশেপাশে কয়েকটা এলাকা আছে। কিন্তু কথা হচ্ছে, দেখা যাচ্ছে কি যে আপনি বর্ধমান শহরের যেটা মেন কেন্দ্রস্থল সেটা হচ্ছে বিসি রোড, এবং স্টেশনের পূর্ব দিক থেকে আর স্টেশনের দক্ষিণ পশ্চিম দিকে যেটা রাস্তাটা জিটি রোড, এটা শের শাহের আমলের জিটি রোড। কিন্তু এই দুটো এলাকার বিভিন্ন জায়গা এতটাই খানাখন্দে ভরা, আর স্টেশন থেকে
আপনারা দেখবেন বিগ বাজারের দিকে যেটা রানীগঞ্জ বাজার চৌমাথা আসছে, সেই রাস্তাটা এতটাই খানাখন্দে ভরা যে মানুষ যারা স্টেশন মানে কি, মানে প্রতিদিন প্রয়োজনের তাগিদে মানুষ সেখানে রেল স্টেশনে তাদের গন্তব্যস্থলে পৌঁছাবার জন্য যোগাযোগের একটা মূল মাধ্যম সে স্টেশন, তাদের যেতেই হয়। তো এই রকম জায়গাগুলো যখন ওই রকম বেহাল হয়ে থাকে, অথচ পাশাপাশি ওই সমস্ত এলাকাগুলো এত সুন্দর চকচকে হয়ে থাকে। আপনি যে 3টে ওয়ার্ডের নাম নিচ্ছেন সেই ওয়ার্ড দুটো, একটা হচ্ছে বিধায়কের এলাকা আর একটা হচ্ছে বর্ধমান মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের এলাকা, তাহলে কি আপনি সেই কথাগুলো তাদেরকেই কেন্দ্র করে বলতে চাইছেন? না, বাস্তব তো, বাস্তব বাস্তব কথা যদি বাস্তব ভাবে না বলবো তাহলে কিভাবে বলবো? পিছনে দরজা দিয়ে কথা বলার কথা মানে হয় নাকি? বাস্তবটা তো বলতে হবে, কারণ তাদেরও তো বুঝতে হবে। বিধায়ক তো আজকে আর তিনি কাউন্সিলর নন, তিনি যখন কাউন্সিলর ছিলেন এটা ছিল তার ডিউটি, যে এলাকা থেকে তিনি নির্বাচিত সেই এলাকার সামগ্রিক উন্নয়ন তার দায়িত্বের মধ্যে পড়ে, তিনি সেটা পালন করলেন, মানে করলে সেটা সেখানকার মানুষ তাকে বাহবা দেবেন, এটা তো স্বাভাবিক। এখন তো তিনি নিজে বিধায়ক, দ্যাট মিনস 35টা ওয়ার্ডকে নিয়ে বর্ধমান দক্ষিণ বিধানসভা, তাহলে উনি এখনো বিধায়ক হওয়ার পরও যদি সেই কাউন্সিলরের দৃষ্টিভঙ্গিটাকেই আঁকড়ে ধরে থাকেন, তাহলে তো বাকি যে ওয়ার্ডগুলো বর্ধমান পুরো এলাকার মধ্যে দক্ষিণ বিধানসভার মধ্যে পড়ে, তাদের তো স্বাভাবিকভাবে তারা বঞ্চিত হচ্ছেন। দর্শক বন্ধু, আমি আব্দুল রব যে কথাটা বলছেন যে বর্ধমান শহরের রাস্তার বিষয়টা, আপনাদের সামনে কিছু কিছু ছবি আমি দেখাচ্ছি। বর্ধমান শহরে সত্যি চলতে গেলে দুর্বিষহ ব্যাপার হয়ে যায়। আপনি স্টেশনে যান, আপনি হাসপাতালে যান, কিংবা গভীর রাত্রে যদি কারোর অ্যাম্বুলেন্স কোনো গলিতে ঢুকতে হয়, সেই জায়গায় কিন্তু অ্যাম্বুলেন্সের চাকা পর্যন্ত আটকে যেতে পারে। আর বিশেষ করে যদি বর্ষার দিন হয়, তাহলে তো মানে যারা সাধারণ মানুষ রয়েছে তাদের নাভিশ্বাস উঠে যায়। আব্দুল রবের সমস্ত কথা, রাস্তা নিয়ে যে অভিযোগ তিনি তুলেছেন, এটা কিন্তু একেবারে বাস্তব। আমি আব্দুল বাবুর কাছে জানতে চাইবো যে আপনাদের পৌরসভা একেবারে পুরনো পৌরসভা, 35টা ওয়ার্ডের কাউন্সিলরই তৃণমূল কংগ্রেসের। এই পৌরসভাটা গঠন হয়েছে 2022 সালে, আজকে 2025 সাল। এই রাস্তাগুলোর অবস্থা কেন, কিসের উদ্দেশ্যে ঠিক হচ্ছে না, আপনার কি ধারণা? এই পৌরসভা গঠন না, পুরো বোর্ড গঠন হয়েছে। পুরো বোর্ড, হ্যাঁ হ্যাঁ, কেন মানে ব্যাপারটা বলি। ব্যাপারটা হচ্ছে যে পুরো পরিষেবা দেওয়ার জন্য যে পুরো প্রতিনিধিদের নির্বাচন করা হয়, সেই নির্বাচন করার ক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে কিছুটা গাফিলতি ছিল। অর্থাৎ পুরো পরিষেবা দেওয়ার জন্য মানুষ যাদের নির্বাচিত করে পাঠাবেন, তারা মানুষের হয়ে তার নির্বাচন যে কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন সেই কেন্দ্রের মানুষের কথা ভেবে সেই এলাকায় পুরো পরিষেবা পৌঁছে দেওয়ার দায়িত্বটা সেই পুরো প্রতিনিধির। এক্ষেত্রে আমরা 7-8 জন পুরো প্রতিনিধিকে আমরা বলতে পারি যারা যোগ্যতার সঙ্গে তাদের এলাকায় পুরো পরিষেবা পৌঁছে দেওয়ার কাজে নিযুক্ত বা নিয়োজিত। তার মধ্যে আমি 18 নম্বর ওয়ার্ডের পাশের ওয়ার্ড পুরো প্রতিনিধির কথা বলতে পারি। সে তার নিজের এলাকার ক্ষেত্রে সে ভূমিকা সে পালন করছে কিছুটা। 4 নম্বর ওয়ার্ডের কথা বলতে পারি, সে তার ওয়ার্ডের কাজ করছে, কিছুটা করতে পারছে। 14 নম্বর ওয়ার্ডের পুরো প্রতিনিধি রাসবিহারী হালদারের ক্ষেত্রে বলতে পারি তার নিজের সেই ভূমিকা সে পালন করতে পারছে। 16 নম্বর ওয়ার্ডের হিরণ, সে তার ভূমিকা কিছুটা পালন করতে পারছে। কিছুটা আমি বলতে পারি 5 নম্বর ওয়ার্ড সেটাও পালন করছে। 9 নম্বর ওয়ার্ড কিছুটা পালন করছে। আর ব্যক্তিগত উদ্যোগে কিছুটা 32 নম্বর ওয়ার্ড সেখানটাও কিছুটা পালন করা হচ্ছে। 31 নম্বর ওয়ার্ড ছোট ওয়ার্ড, এই এলাকাও অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি ভাবে থাকে, রেখেছে কিছু কিছু ক্ষেত্রে ওই ভ্যাট, তেঁতুলতলা বাজারে ভ্যাট ছাড়া। আর আপনার ওয়ার্ডের নামটা নেবেন না? 3 নম্বর ওয়ার্ড আমরা নিশ্চিতভাবে এটুকু বলবো এখনো অনেক বেশি আমাদের পিছিয়ে পড়া এলাকার মানুষের বাস। এই এলাকার মূল যে সমস্যা সেটা হচ্ছে নিকাশি সমস্যা। সেই নিকাশি সমস্যার সমাধান আমাদের আশু প্রয়োজন। আপনারা জানেন না যে লক্ষ্মীপুর মাঠ বলে আমাদের এলাকা একটি আছে, মেহেদিবাগান আছে, রসিকপুর আছে, এই 3টে এলাকাকে নিয়ে আমাদের ওয়ার্ড 3 নম্বর ওয়ার্ড। 3টি এলাকাতেই অনেক বস্তি আছে
এবং এই এলাকার মানুষের নানাবিধ সমস্যা আছে। মূলত যেটা বললাম সেটা হচ্ছে ড্রেনেজ, আর কোথাও কোথাও রাস্তা। তো এগুলো আমাদের এখনো পর্যন্ত হয়ে ওঠেনি, সবটা হয়ে ওঠেনি। তার কারণ হচ্ছে যে পুরো পরিষেবা দেওয়ার জন্য পুরো প্রতিনিধির একটা ভূমিকা থাকার কথা। আমাদের পুরো প্রতিনিধি একদম নবিশ, সবেমাত্র রাজনীতিতে তার নাম, যেহেতু একটা রিজার্ভ সিট, সেই জন্য তাকে নিয়ে এসে বসানো হয়েছিল। কিন্তু সে কাজের নিশ্চিতভাবে সে কাজের মেয়ে, শিক্ষিত মেয়ে, কাজও করতে চাই, কিন্তু তাকে কাজ করতে বাধা দেওয়া হয়। তার কাছে যদি কখনো আপনারা ইন্টারভিউ নেন আপনাদের এখানে ডেকে, দেখবেন যে বাধা বলতে কারা বা কিরকম বাধা? আমি বলবো যে এটা ওনার মুখ থেকে শুনলে আরো ভালো হবে। আমি যা জানি সেটা বলছি, যে তাকে কাজ করতে বাধা দেওয়া হয়। এমনকি তাকে যে সরকারি যে পরিকল্পনাগুলো হয় বা প্রকল্পগুলো থাকে, সেই প্রকল্পগুলো মানে ওই অংশগ্রহণ করার ক্ষেত্রেও তাকে অনেক ক্ষেত্রে বাধা দান করা হয় বা তাকে আসতে বারণ করা হয়। এরকম ঘটনাও আমার কিছু দলের লোকই না বিজেপি? দলের লোক, হ্যাঁ, একটা অংশ এই সারা বারণ করে। আমাকে সে নিজে স্বীকারও করেছে, কিন্তু সে ভয় পায়, বলতে পারে না। রাজনীতিতে যেহেতু নতুন এবং রাজনীতি পরিবার থেকে কোনো মতেই নয়, এবং খুব দুস্থ পরিবার থেকে, স্বাভাবিকভাবেই সে একটু ভীত সন্ত্রস্ত হয়ে থাকে। সে বলে, भैया हम क्या करेंगे, जो बोल रहे हैं हम वही कर दे रहे हैं, सिग्नेचर करके दे रहे हैं, वो लोग काम कर रहे हैं, এরকমই বলে। আচ্ছা, আপনার ওয়ার্ডে, আপনি বর্ধমান পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে, আমরা একসময় আব্দুল রব বহু পুরনো, আমরা জানি, আমরা বহুদিন দেখেছি আব্দুল রব 1982 থেকে কংগ্রেস দল করছে, পরে তৃণমূল দল করছেন, ডানপন্থী ঘরানায় আব্দুল রবের নাম রয়েছে। সেই আব্দুল রবকে আমরা এই ধরে রাখুন 2-3 বছর আগে একদিন রাত্রিবেলায় তার বাড়ির সামনে অপমানিত হতে দেখেছিলাম। একটা লরিকে কেন্দ্র করে সম্ভবত কিছু যুবক, এবং সেই যুবকের মধ্যে আমি বলতে পারি যে তৎকালীন সেই দলের যুব সভাপতিও ছিলেন। এই ঘটনাটা কি আপনি কিছু জানাতে পারবেন? কি ব্যাপারটা ছিল? ব্যাপারটা হচ্ছে যে ওখানে আমার একটি বাড়ি আমার হচ্ছিল আর কি, বর্ধমান পৌরসভার প্ল্যান নিয়ে, সমস্ত কিছু নিয়েই বাড়ি হচ্ছে, এবং সেই বাড়িটা আজকে কমপ্লিট। তো সেই বাড়ির জন্য, বাড়ি করতে গেলে তো যা যা লাগে আর কি, ইট বালি পাথর সিমেন্ট লাগে, তো সেগুলো তো আনতেই হয়। রাস্তা দিয়ে আসে, আকাশ দিয়ে তো এসে হবে না অবশ্যই। তো আমারও একটা গাড়ি, 3000 ইট ছিল, 3000 ইটের একটা গাড়ি আমার ওই বাড়ির কাজের, যেখানে কাজ হচ্ছে সেখানে এসে গাড়িটা খালি করবে। তো এটাকে সেই বলে, যাকে দেখতে নারী তার চলন বাঁকা। তো এরকম তৎকালীন সময়ে আপনি যার নাম করলেন, আমি এ ধরনের লোকেদের নাম উচ্চারণ আমি নিজের মুখ থেকে আর ভবিষ্যতে করব বলে আমার মনে হয় না। তো এরা এসে এক বাধা দিয়েছিল, আমার গাড়ি সেখানে খালি করতে দেয়নি। তবে এদের উদ্যোগটা, এটা নিজস্ব উদ্যোগ ছিল না বলে আমার মনে হয়েছিল সেদিন। আমি যা দেখেছিলাম, বা আরো 2-1 পাশ থেকে আমাকে যারা পরে ফোন টোন করে বলেছিল, তারা বলেছিল এর পিছনে বড় মাথা আছে। এখন বড় মাথাটাকে আমি আজ পর্যন্ত খুঁজে বের করতে পারিনি, তবে তারা করেছিল। খারাপ লাগেনি যে আব্দুল রব এতদিন একটা ডানপন্থী দলের সঙ্গে যুক্ত, তাকে তার ছেলের বয়সী কিছু যুবক এইভাবে অপমানিত করছে? বর্ধমান শহরের কোনো বড় নেতা আপনার এই বিষয়ে পাশে এসে দাঁড়ায়নি সেই সময়? না, অনেকেই ফোন করে ইয়ে করেছিল, তাদের মানে কি বলবো, আমার সমবেদনা ব্যক্ত করেছিল, এবং তারা বলেছিল এটা যে বর্তমানে যে জায়গায় দলকে এক শ্রেণীর মানুষ নিয়ে যেতে চাইছে, এটা তারই ফসল বা ফল বলতে পারো। তবে ওদের বিরুদ্ধে তো কথা বলা, লড়াই করার ক্ষমতা ভাই আমাদের নেই। এইটুকু বলতে পারি, তোমার এই ধরনের দুঃসময়ে বা এই ধরনের একটা খারাপ আচরণ করার ফলে তোমার প্রতি আমাদের সমবেদনা রয়েছে, তোমার সঙ্গে মানসিকভাবে আমরা আছি, শারীরিকভাবে হয়তো পৌঁছাতে পারছি না বা এর প্রতিবাদ করতে পারছি না, অনেকেই বলেছিল। আপনার সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনাটাই কিন্তু আরেকটা ছেলের সঙ্গে ঘটেছিল, তৎকালীন আপনার নাম উঠেছিল। সাহেব বলে একটি ছেলে তৎকালীন যুব সভাপতি ছিল 3 নম্বর ওয়ার্ডের। সেই সময় তার সঙ্গে একটা কনফ্লিক্ট আপনার হয়েছিল। যে ঘটনাটা আপনার সঙ্গে হয়েছিল, একসময় সাহেবের পরিবারের লোকেরা নাকি বলতো যে আপনি তার সঙ্গে করেছিলেন। কিছু বলবেন? হ্যাঁ, 100 বার বলবো। আমি জানি না তারা কি বলেছে, আমার জানা নেই। তবে আমি এরকম কোন রকম ভাবেই কখনো নাকি একটি গাড়িকে পুকুরে সেটাই বলছি। আমি
এই ঘটনা তো নিশ্চিতভাবে আমি জানি, ঘটনা তো আমি ভুলে যাই না। এই ঘটনা যারা ঘটিয়েছিল তারা হচ্ছে ওই একটু আগে যাদের নাম করলেন সেই টিম, আচ্ছা তারাই ঘটিয়েছিল। আচ্ছা আমি একা চেষ্টা করে তাদের বাধা দিয়ে, একা একটা মবকে চেষ্টা করে কখনো বাধা দিয়ে আটকানো যায় না। আমি যখনই খবর পাচ্ছি যে এই ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে, আমি সঙ্গে সঙ্গে স্পটে পৌঁছেছি। আমার চিরদিনের ধর্ম পিছন থেকে নয়, সামনে থেকে সেটাকে প্রতিবাদ করা। আমি সেখানে গিয়ে যখন একটি ছেলেকে মানে উত্তম মধ্যম তাকে প্রহার করছে, আমি সেখানে তাকে বাঁচাবার চেষ্টা করেছি। সে ছেলেটি সাহেবের সঙ্গেই থাকতো, আজও থাকে। আমি তাকে বাঁচাবার চেষ্টা করেছি, কিন্তু ওই যে বললাম একসঙ্গে অনেক লোক যখন এরকম ভাবে পাগলের মতো আচরণ করে, তখন একা সেগুলোকে রক্ষা করা যায় না। আমি চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। আমি যখন ওই ছেলেটিকে বাঁচাবার জন্য চেষ্টা করে যাচ্ছি, একদল লোক তখন সাহেবের গাড়িটা আচ্ছা ঠেলতে ঠেলতে, এটা খুব বাস্তব কথা তুলেছেন আপনি, ঠেলতে ঠেলতে শামসায়ারের পুকুরে ফেলে দিয়েছিল। এটাও একদম বাস্তব কথা। সেখানে আমার পক্ষে তো আর গাড়িটাকে আটকে ধরে আটকে রাখা সম্ভব নয়। তা আমি সেটা পারিনি, এটা আমার সেই সময়ের নিশ্চিতভাবে ব্যর্থতা। এখন আমি আমি সাহেবের পারিনি। সঙ্গে কোনো যোগাযোগ বা কথা কখনো? না, আমার সবার সঙ্গে যোগাযোগ, সবার সঙ্গে কথা। আমি ব্যক্তিগতভাবে রাজনীতিতে আমার সঙ্গে রাজনৈতিক সম্পর্ক না থাকলেও, আমার রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস না করলেও, এরকম মানুষদের সঙ্গেও আমার দেখা হলে কথা হয়। ঠিক কথা বলেছেন আব্দুল বাবু, যে কথাটা তুলেছেন ঠিক কথা বলেছে। কারণ আমি প্রমাণ দিচ্ছি, আপনাদের স্ক্রিনের সামনে আপনারা ছবি দেখতে পাচ্ছেন। 2021 সাল, বিজেপি সেই সময় ভেবেছিল রাজ্যে ক্ষমতায় চলে আসবে। আব্দুল রব তৃণমূল কংগ্রেস জেতার পরে বেশ কিছু ওই এলাকায় বিজেপির দোকান বন্ধ করে দিয়েছিল বেশ কিছু মানুষ। আব্দুল রব নিজের পার্টি অফিসে সেই সমস্ত ছেলেদেরকে ডেকেছেন এবং নিজের দায়িত্বে দোকান খুলিয়েছেন। তাদের পুষ্পক স্তবক দিয়ে বলেছিলেন যে আমি তোমাদের পাশে রয়েছি, তোমরা যে কোনো ধর্মে বা যে কোনো মতাদর্শে বিশ্বাসী হতে পারো, কিন্তু তোমরা যেভাবে করে খাচ্ছ করে খাবেন। মনে আছে? সব মনে আছে। বিগ বাজারে আমার খুব মনে আছে একটি পার্লার, ওটা বন্ধ করে দেওয়া হয়েছিল। একদল অতি উৎসাহী যুবক, তাদের বা কিছু কিছু প্রতিবেশী ব্যবসাদারও, সেই তাদের বক্তব্য ছিল এই ভদ্রলোক এখানে রাজনীতি করেন, দোকানে বসে ব্যাপক পরিমাণে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন, বা হচ্ছে যে তৃণমূলের বিরুদ্ধাচারণ করেন। তো আমার মনে হয়েছিল একটা রাজনৈতিক মত প্রত্যেকেরই থাকে, আমারও যেমন আছে। আমি যেমন একটা রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি, একটা মতাদর্শে বিশ্বাস করি। একজন অন্য ব্যক্তিও তার নিজস্ব মতাদর্শে বিশ্বাস করতে পারে, তবে নিশ্চয়ই কোনো কটু কথা কারোর বিরুদ্ধে কখনো ব্যবহার করা উচিত নয়, অন্ততপক্ষে ব্যবসা কেন্দ্রে বসে। কারণ যেখানে যে ব্যবসা কেন্দ্র, সেখানে সমস্ত রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী মানুষ যেতেই পারেন। ধরিন আমি তৃণমূলের সঙ্গে সমর্থক, আমারও ব্যবসা আছে, বর্ধমান শহরে 4-4টে ব্যবসা আছে। তো আমার ব্যবসা যেখানে, আমি যদি ব্যবসার কেন্দ্রে বসে অন্য রাজনৈতিক দলকে খারাপ বলতেই পারি, কিন্তু দোকানে বসে নয়, বা আমার দলের গুণগান করি, গণতন্ত্রে তো সেটা হবে। রাজনৈতিক মঞ্চ আছে, তার আলাদা জায়গা আছে, সেখানে আমি করতে পারি। কিন্তু ব্যবসায়িক কেন্দ্রে বসে আমি সেটা করি না, করা উচিত নয়। তার কারণ আমার ব্যবসায়িক কেন্দ্রে অন্য মতবাদে বিশ্বাসী, রাজনৈতিক মতবাদে বিশ্বাসী মানুষরাও আমার ব্যবসা কেন্দ্রে আমার গ্রাহক হিসাবে আসেন। তাহলে তাদেরকে, আমার সঙ্গে তাদের সম্পর্ক হবে, আমি দোকানদার, তারা আমার কাছে আমার দোকানের কাস্টমার। তা কাস্টমারকে আমি দোকানদার হিসাবে যে আচরণ, যে রিলেশন তাদের সঙ্গে রাখা দরকার সেটা রাখি, আর সেটাই শ্রেয় বলে মনে করি। আর সেই ক্ষেত্রে আমি ওনাদেরকে বলেছিলাম যে দাদা, আপনার নিজস্ব মত প্রকাশের অধিকার অবশ্যই আছে, কিন্তু আপনার যে ব্যবসা কেন্দ্র, এই ব্যবসা কেন্দ্রে যেমন আপনার বিজেপির লোকেরাও আপনার কাছে আসবে, সিপিএম এর লোকেরাও আপনার কাছে আসতে পারে, কংগ্রেসের লোকেরাও আসতে পারে, সর্বোপরি তৃণমূলের লোকেরা যারা সংখ্যাধিক্য তারাও আসতে পারে। তাহলে আপনি দোকানে বসে এই ধরনের আচরণটা যদি না করেন, আমার মনে হয় সেটা ভালো হবে। তবে আপনাদের দোকান বন্ধ যেটা হয়েছে, এটা যারা করেছে, অপরাধ করেছে, অন্যায় করেছে, আপনারা যেদিন আসবেন, আপনারা একদিন আগে আমাকে বলে দেবেন, আমি দাঁড়িয়ে থেকে আপনাদের দোকান খুলিয়ে দেব। আপনাকে এত প্রশ্ন হলো, অনেক কথা হলো, অনুষ্ঠানের প্রায় শেষ লগ্নে এসে হাজির হয়েছি। একটা শক্ত প্রশ্ন করব, আমি জানি না এই প্রশ্নটা আপনি ঠিকমতো উত্তর দিতে পারবেন কিনা। 2022 সাল যখন পৌরসভার ইলেকশনের টিকিট ঘোষণা হচ্ছে, তার আগে থেকে আপনি এবং খোকন দাস, বর্ধমানের দক্ষিণের বিধায়ক, মাননীয় বিধায়ক, তিনি
বিভিন্ন জায়গায় কার্যত বলাই চলে যে খোকন দাসের পাশে যদি 2-3 জনকে দেখা যেত, একজন ছিলেন আব্দুল রব, একজন ইন্তিখাব আলম, আর 2-4 জন রয়েছেন। তাদের মধ্যে থেকে আব্দুল রব খোকন দাসের পাশে বসে একসময় বিরিয়ানি পর্যন্ত খেয়েছিলেন। আজকে 2022 সালে যখনই ইলেকশনের টিকিট ঘোষণা হলো পৌরসভা, আব্দুল রব কেঁদেছিল যে তিনি বা তার পরিবারের কেউ হয়তো টিকিট আশা করেছিলেন, পাননি বলে সেই কান্নাটা হয়েছিল, এবং তার জন্য কি তিনি বর্ধমান দক্ষিণের বিধায়কের সঙ্গে আস্তে আস্তে সম্পর্কের দূরত্ব সৃষ্টি করেন? দূরত্ব সৃষ্টিটা যদি বলেন তাহলে তার কোনো কারণ নয়, কারণ তারপরেও আপনারা জানেন, তারপরেও আমি অনেকদিন ছিলেন আপনি প্রায় 2023 শেষ পর্যন্ত। 23 কেন, 24-এর প্রথম পর্যন্ত ছিলাম। কিন্তু একজন মানুষ যার সমস্ত দিক থেকে সমস্ত বিচার করার ক্ষমতা আছে, এইরকম একজন মানুষ যখন আস্তে আস্তে মানুষের কাছ থেকে বুঝতে পারে যে এর দ্বারা একটা নির্দিষ্ট দৌড় পর্যন্ত, এলাকা পর্যন্ত যাওয়া যাবে, দূরত্ব পর্যন্ত যাওয়া যাবে, এর বেশি দূর মানে আর যাওয়ার উচিত জায়গা না, তার জায়গা সে যেতে পারবে না, তার কাছ থেকে নিজেকে গুটিয়ে নেওয়াটা শ্রেয় বলে মনে হয়। আর যেটা বিরিয়ানি খাওয়ার কথা বললেন, এটা আপনারা মনে হয় জানেন যে আমাদের এই পশ্চিমবাংলার মাটি অত্যন্ত মানে বন্ধু ভাবাপন্ন পরিবেশের মাটি। আমরা যেমন দুর্গাপুজোতে গিয়ে মন্দিরে মণ্ডপের সামনে বসে থাকি, আবার দুর্গাপুজোতে গিয়ে আমরা আলিঙ্গন করি একে অপরের সঙ্গে। আমার সনাতনী বন্ধু আমার অনেক আছে, যারা আমার ম্যাক্সিমামই সনাতন ভাইরা বন্ধু আমার, তো তারা আমাদের ঈদের দিনে আমার বাড়িতে এসে সিমাই খেয়ে যায়, আমার সঙ্গে কোলাকুলি করে যায়। তো এইরকম একটা পরিবেশে যখন দেখছি ভারতবর্ষে অন্য প্রদেশে এই মব লিঞ্চিং হচ্ছে, বাড়িতে কি ফ্রিজে কি আছে, কি মাংস রেখেছে, এই রকম একটা ঘটনাকে কেন্দ্র করে মব লিঞ্চিং চলছে। এই দুর্গাপুরে হলো, এটা কদিন আগে হলো, কিন্তু আমি আগের কথা বলছি। তখনও পশ্চিমবাংলা ব্যতিক্রম থাকতে 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 পশ্চিমবাংলার বুকেও একটা অপপ্রচার শুরু হয়ে গেল। এরকম একটি দোকান জেলখানা মোড়ে আছে, যার দোকানটিতে প্রচার হলো যে ওই দোকানদার ওই দোকানের নাকি বিফ বিরিয়ানি সাপ্লাই করছে। অর্থাৎ এটা কি ছিল, প্রতিদ্বন্দ্বিতা, পাশাপাশি দোকানদারের প্রতিদ্বন্দ্বিতা। এখন সেই প্রতিদ্বন্দ্বিতার ফলে একজন দোকানদার যখন দেখে অন্য দোকানদার এগিয়ে যাচ্ছে, তখন তার নানান ধরনের পরিকল্পনা করে, কিন্তু এত নিকৃষ্ট বা নিম্ন রুচির একটা পরিকল্পনা কোনো মানুষ করবে, অথচ সেখানে নো বিফ লেখাই রয়েছে, তো সেই রকম একটা দোকান সম্পর্কে করবে, দিয়ে সেই দোকানদারের প্রতি তার হচ্ছে যে তার যে যা কিছু রাগ ক্ষোভ ওইভাবে ব্যক্ত করবে, এবং তার ব্যবসায়িক যে একটা গুডউইল তাকে নষ্ট করবে। এইটা আমাদের কাছে খবরটা এসেছিল, এবং এটা বিধায়ক তখন খোকন দাস, ওর কাছেও সেই খবরটা গিয়েছিল। তখন সম্ভবত ও বলেছিল যে এটা যখন প্রচার হয়ে যায়, চল আমি একদিন যাইব তোদের ওখানে দোকানে, আমি বসে খাইব, তাহলে তো ওই ছবিটা প্রকাশ হবে, তাহলে এটা আস্তে 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 কাটবে। এরকম ও আরো কয়েকজন আমার সনাতনী বন্ধুদেরকে নিয়ে এসেছিল, এবং যেহেতু আমার এলাকা জেলখানার মোড়, সেই জন্য আমাকেও বলেছিল তুমিও থাকবা, তো আমি সেখানে ছিলাম। এটা হচ্ছে এই পরিপ্রেক্ষিতে। আজ বিধায়কের সঙ্গে আমি জানি না আপনার কথা হয় কি না হয়, কিন্তু যদি না হয়ে থাকে, কোনো দিক থেকে মনে হয় খারাপ লাগে যে মানুষটার জন্য এত আমি দৌড়ঝাঁপ একসময় 2021 নির্বাচনে করেছি, আজ তার সঙ্গে দূরত্বের মধ্যে, বা সে আমার একটা খোঁজ পর্যন্ত নিচ্ছে না? কথা না হওয়ার জন্য খারাপ লাগার কোনো ব্যাপার নেই। আর খারাপ লাগার যেটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমরা মানে কাঁধে করে যাকে নির্বাচনী বৈতরণী পার করেছিলাম, সে যে এত বড় বিশ্বাসঘাতক হবে, এইটার জন্য খারাপ লাগে, আর কিছু না। আচ্ছা, আপনি একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে আগামী দিনে, এই কিছুদিন আগে হয়তো কথাটা বলেছিলেন ইফতার পার্টিতে, যে আগামী দিনে বর্ধমান দক্ষিণে আপনারা একটা শিক্ষিত বিধায়ক পেতেও হয়তো পারেন। কারণ নাম উদ্দেশ্য ভেবে বলেছিলেন, নাকি এটা আবেগে? না, আবেগ নয়। আমার রাজনৈতিক যে লাইফটা, জীবনটা, স্ট্রাগলিং অনেকটা লাইফ আছে আমার। তো আমার মনে হয় যে যেহেতু বিধানসভা হচ্ছে, দেখুন লেজিসলেটিভ অ্যাসেম্বলি,
যেখানে রাজ্যের মানে মানুষের জন্য যেখান থেকে হচ্ছে নীতি নির্ধারণ হয়। এখন সেখানে যিনি যাবেন তিনি শিক্ষিত হলেই ভালো হয়। শিক্ষিত একাডেমিক এখন যিনি কোয়ালিফিকেশন, রয়েছেন তিনি কি শিক্ষিত নন? একাডেমিক কোয়ালিফিকেশনের সাথে সাথেও সামাজিক শিক্ষাটাও খুব জরুরি। আচ্ছা, এইরকম একজন মানুষ এইরকম একটা লেজিসলেটিভ অ্যাসেম্বলির সদস্য হলে ভালো হয়। কারণ এই বর্ধমান শহরের একটা ইতিহাস তো আপনারা জানেন। এই বর্ধমান শহর থেকে যারা নির্বাচিত হয়ে বিধানসভাতে গেছেন বা এর আগে বিধান পরিষদে গেছেন, তাদের যদি আপনি তালিকা তৈরি করেন, সেই তালিকাতে যে যে নামগুলো আসবে, বিদগ্ধ, শিক্ষিত, পণ্ডিত, সামাজিক ব্যক্তিত্ব, এরকম যে তালিকা, সেই তালিকাতে এটা মানানসই হলো না আমার মনে হয়েছে। তো সেই জন্য আমি চেয়েছিলাম বা আমি মনে প্রাণে চাই, এখনো চাই যে দল নিশ্চয়ই একটু ভাববে, কারণ পারফরমেন্সও একটা ব্যাপার। বিধানসভার ভিতরে মাননীয় মুখ্যমন্ত্রী তথা অন্যান্য মন্ত্রীগণ তাদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বিধায়করা তাদের প্রশ্নোত্তর পর্বে কথাবার্তা বলেন, বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী দল থেকে সরকারি দলের বিধায়করা কথাবার্তা বলেন। আমার মনে হয় বিগত 4.5 বছরের যে কথোপকথনের রেকর্ড বিধানসভাতে আছে, সেই রেকর্ডটা যদি একবার অভিষেক বন্দ্যোপাধ্যায় চালান বা শোনেন বা দেখেন বা জানতে পারেন, আমার মনে হয় যেন তিনি আমি যে কথাটা বলেছি সেটা নিয়ে ভাববেন। আচ্ছা, তো শিক্ষিত বিধায়ক বর্ধমান দক্ষিণ পেতে পারে আগামী দিনে, এটা বলেছিলেন। আর ইঙ্গিতে এখন দেখা যাচ্ছে আপনি সব সময় সর্বদা পূর্ব বর্ধমান জেলার যুব সভাপতি রাসবিহারী হালদারের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের হয়ে। তা সেই ইঙ্গিত কি অনেকটা রাসবিহারী হালদারকে কেন্দ্র করে হতে পারে? না, আমার কোনো ইঙ্গিত নেই। তার কারণটা হচ্ছে, দেখুন, আমি তো নির্ধারক শক্তি নয় বা নির্ধারণ করব না। নির্ধারণ করবেন তো দল, দলের একটা সিস্টেমের মধ্যে দল সেটাকে নির্ধারণ করবেন। আর যে বলছেন কাঁধে কাঁধ মিলিয়ে রাসবিহারী, ব্যাপারটা হচ্ছে সম্মান। আমি আত্মসম্মানকে বিক্রি করে রাজনীতি কোনোদিন করব না। কারণ রাজনীতি করতে এসে আমার পরিবার অনেক দিক থেকে লাঞ্ছিত হয়েছে বাম জামানায়। আমি 5 টাইমস জেল খেটেছি বাম জামানায়। চুরি নয়, ডাকাতি নয়, অত্যাচার নয়, কাউকে তার উপরে মারধর নয়, তারপরেও জেল খেটেছি শুধু আদর্শকে আঁকড়ে ধরে থাকার জন্য। তাহলে সেক্ষেত্রে আমি তো ধরতে গেলে সেই 42-43 বছর রাজনৈতিক জীবনে সেই অর্থে তো কিছু আমি পাইনি। আর আমার তো রাজনৈতিক আদর্শটাকে মেন জরুরি আমাকে আঁকড়ে ধরা। তো সেই জন্য আমার মনে হয় যে আমি রাজনীতি করব। অবশ্যই আমি রাজনীতি ঘরানার বাড়ির থেকে উঠে এসেছি। আমি যতদিন বাঁচব এই আদর্শের পক্ষেই থাকব, কিন্তু সম্মানের সঙ্গে থাকব, আত্মসম্মান বিসর্জন দিয়ে নয়। যখন এই রকম একটি ডাক রাসবিহারীর কাছ থেকে আসে যে দাদা, তোমাদের মতো মানুষেরা এতদিন ধরে দল করেছ, তোমাদের যে সম্মানটুকু পাওয়ার কথা অনেক ক্ষেত্রে তোমরা সেটা থেকে বঞ্চিত হয়েছ। আমার মনে হয়েছে যে তোমাদের মতো লোকেদেরকে সামনের সারিতে এসে নেতৃত্ব দেওয়া উচিত, থাকা উচিত। এবং যদি আমি ডাকি আমার যুবর সভাতে বা আমাদের যে সভাগুলো বর্ধমান শহর তথা জেলাব্যাপী হবে, যদি সেখানে তুমি উপস্থিত থাকো বা থাকতে পারো, তাহলে আমি খুশি হব। এবং সেক্ষেত্রে আমি তোমাকে এইটুকু বলতে পারি, তোমার যে প্রাপ্য সম্মান, যে মর্যাদা, সেটা রক্ষা করার দায়িত্ব নিশ্চিতভাবে আমার এবং আমার সঙ্গে যে কর্মীরা থাকে তাদের। আমি এইটুকু কথা বলতে পারি, ভরসা আমার উপরে রাখতে পারো। যখন তার এই ধরনের অ্যাপ্রোচ শুনেছিলাম, মনে হয়েছিল যে একটা শিক্ষিত ছেলের যে কথাবার্তা হওয়া উচিত একজন বর্ষিয়ান দলের কর্মী বা নেতা সম্পর্কে। তো আমার ধারণাটা তখন হয়েছিল যে তাহলে হয়তো এরকম একটা আচরণ যদি একজনের কাছ থেকে পাই, আমার পরবর্তী প্রজন্মের যুব সভাপতির কাছ থেকে, কারণ এই অধ্যায়গুলো আমি অনেকদিন আগে পার করে এসেছি, তাহলে আমার একজন অনুজ প্রতিমের কাছ থেকে এরকম একটা ডাক যখন পেয়েছি, আমার মনে হয়েছে যে একে বিশ্বাস করা যেতে পারে। একে বিশ্বাস করে আমি এর সঙ্গে পথ হেঁটে দেখি কি সম্মানটুকু আমি পাই। তবে কাজ করতে গিয়ে দেখেছি নিশ্চিতভাবে যে হ্যাঁ,
যে শিক্ষা তো অবশ্যই একটা গুরুত্ব রাখে। তো সেই জন্যই আমার এই কথাটা বলতে কোনো দ্বিধা নেই যে শিক্ষিত বন্ধু থাকা মানে মানে অশিক্ষিত বন্ধুর থেকে শিক্ষিত শত্রু থাকা ভালো। এই কথাটাকে আজকে আমি আপনাদের মাধ্যমে বলে বর্ধমান শহরের রাজনীতিতে যে সমস্ত শিক্ষিত, সামাজিক শিক্ষায় শিক্ষিত বা এমনি একাডেমিক কোয়ালিফিকেশনের সঙ্গে যারা নিজেদেরকে একটা উচ্চ পর্যায়ে নিয়ে গেছে, সেই সমস্ত মানুষগুলোর সঙ্গে থাকাটাই ভালো। তাদের সঙ্গে কাজ করতে গিয়ে অন্ততপক্ষে আর যাই হোক আত্মসম্মানটা বিসর্জন হবে না। বেশ, একেবারেই দর্শক বন্ধুরা শুনলেন। আমরা আব্দুল রবের কাছে শেষ প্রশ্ন করে আজকের স্পষ্ট কথা দ্বীপের সাথে এখানে সমাপ্ত করব। আব্দুল বাবুর কাছে আমার শেষ প্রশ্ন, 2026 নির্বাচন, আপনি প্রথমেই বলেছিলেন যে 240টা সিট কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় পেয়ে আবার মুখ্যমন্ত্রী হবে। তো আমি সেইটাই আরেকবার দর্শকের কাছে শেষ প্রশ্ন হিসাবে তুলে ধরছি যে 240টা সিট মমতা বন্দ্যোপাধ্যায় পাওয়ার পরে আগামী 5 বছর খুব সুন্দরভাবে সরকার চলবে, একথা ঠিক। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে যদি মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তো চিরকাল মুখ্যমন্ত্রী থাকবেন না, আজ নয়তো কাল তাকে রিটায়ারমেন্ট করতেই হবে, বয়স হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সেই ব্যাটন ধরার মতো একেবারে যোগ্য মনে হচ্ছে আপনার? বিভিন্ন রাজনৈতিক কার্যকলাপের মধ্য দিয়ে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে পরিচয় ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরে গিয়ে রেখে এসেছেন, তার যে ক্ষমতা, আপনারা অপারেশন সিন্দুরকে কেন্দ্র করে যে ডেলিগেশন টিম পৃথিবীর বিভিন্ন প্রান্তে গেছিল, সেই টিমের একজন অন্যতম সদস্য হিসাবে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন এবং বিভিন্ন দেশে তিনি যে যুক্তি খাড়া করে ভারতবর্ষের অন্য বাইরে গিয়ে অন্য দেশের জনপ্রতিনিধিদের বা সেখানকার সরকার বা সেখানকার জনগণকে তার যে এক্সপ্রেশন ইন্ডিয়ান পলিটিক্স বা ইন্ডিয়ান গভর্নমেন্ট বা ইন্ডিয়ান পিপুল সম্পর্কে যেটা তুলে ধরেছেন, এটাতে প্রমাণ হয় যে আজকের দিনে তিনি অনেক বেশি যোগ্য এবং ম্যাচিওর্ড। তিনি এই সম্প্রতি লোকসভার একজন দায়িত্ব পেয়েছেন। আপনারা জানেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দলনেতা হয়েছে লোকসভার, এই ব্যাপারে কিছু মতামত রয়েছে? না, আমি সুদীপদার শারীরিক অসুস্থতার কারণে যেটা আমরা শুনেছি, যেটা বিভিন্ন ইয়েতে বলেছেন, তো সুদীপদা নো ডাউট একজন বর্ষিয়ান নেতা, উনি তার দ্রুত সুস্থতা কামনা করছি। সাথে সাথে এটা আমি মনে করি যে সংসদীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য কিছু দায়িত্ব পালন করতে হয়। তো সেই দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ব্যাটনটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছেন। তিনি দেখে নিতে চাইছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সংসদীয় রাজনীতিতে দল পরিচালনার ক্ষেত্রে সংসদের ভিতরে তিনি কতটা পটু। এই বলে না, মায়েরা একটা ভাতের হাঁড়িতে একটা ভাত টিপে দেখে নেন যে সে ভাতটা ঠিক মতো হয়েছে কিনা, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এরকম ভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে নিতে চাইছেন whether he is mature or not। মানে ইন ফিউচার আমরা বলতে পারি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৈরি কতটা হয়েছে বাংলার মানুষের দায়িত্বভার গ্রহণ করার জন্য সংসদে তার কার্যকলাপের মধ্যে। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় নিতে চেয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু শুভেন্দু অধিকারী তার মানে আর কোনোদিন মুখ্যমন্ত্রী কি হতে পারবেন না, তাহলে বলতে চাইছেন? শুভেন্দু অধিকারী তো এমনিতেও যদি মানে কখনোই পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় আসবে না, বাংলার মানুষ এই এইরকম একটা আদর্শগত ইয়েতে বিশ্বাস করে যে বাংলার বুকে অশান্তি হোক, খুনোখুনি হোক বা দাঙ্গা হোক, এটা বাংলার মানুষ, সনাতন ধর্মের মানুষও চায় না, অন্য ধর্মের মানুষও চায় না। তো তাই শুভেন্দুর কখনো ওই স্বপ্ন পূরণ হবে না। আর বাকি রইল আমি যদির কথা বলছি, যদি বিজেপি শুভেন্দুকে মুখ্যমন্ত্রী করবে, যদি এটা ভেবে থাকে, তাহলে মূর্খের স্বর্গে বাস করছে শুভেন্দু। চলুন, একেবারেই দর্শক বন্ধু আমাদের সঙ্গে এতক্ষণ সময় দিলেন, প্রায় 1 ঘন্টার শো, আপনারা সকলেই জানেন, সময় দিলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক আব্দুল রব। ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই স্পষ্ট কথা দ্বীপের সঙ্গে আসার জন্য। নমস্কার।